বাণিজ্য সংগঠিত হচ্ছে এবং এই বাণিজ্য সংগঠনের মধ্যে কে জিতছে আর কে হারতেছে, কে কতটুকু লাভ করলো, কে লাভ করলো না, আমরা সেই আলোচনাটা আজকে করতে পারবো। Yes. প্রথমে এখানে আসলে আপনাকে যেটা বলতে হবে সেটা হলো যে আমাদের সরকার যেহেতু ফেব্রুয়ারিতে ইলেকশন এটা ঘোষণা করে দিয়েছেন এবং সাথে সাথেই তারা আরেকটা এখানে প্রেক্ষাপট ছিল, সেটা হচ্ছে জুলাই সনদ। গত আলোচনাটাতে আমরা আলোচনা করেছিলাম যে জুলাই সনদটা আসলে কতটুকু ইম্পর্টেন্স রাখে এবং কেন রাখে, কিন্তু হঠাৎ করে দেখা গেল যে জুলাই সনদ আবার ডাই ডাউন হয়ে গেছে। জুলাই সনদ নিয়ে কোনো কথা নাই, সবাই ইলেকশন বাণিজ্য নিয়ে ব্যস্ত হয়ে গেছে এবং বড় দল হিসেবে বিএনপি তাদের একটা নামীয় তালিকা বের করেছে, যে তালিকাটা দেখার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে একটা প্রশ্ন জেগে উঠেছে যে এইবারের ইলেকশনও কি সেই বাণিজ্যই শুরু হয়ে গেল, যেটা আওয়ামী লীগের লাস্ট বিশেষ করে সর্বশেষ দুইটা ইলেকশনে দেখা গেছিল যে এই বাণিজ্যটা এমন পর্যায়ে গিয়েছিল যে এই বাণিজ্যের জন্য একটা জায়গায় তারা জামানত রেখে আসতো, এরকম একটা কথা শোনা যেত, সেটা হচ্ছে দিল্লিতে তাদের ওখান থেকে তাদের আসন বন্টন করা হতো এবং বিভিন্ন দেখা যেত যে ইলেকশনের আগে আগে যারা পদপ্রার্থী তারা সবাই দিল্লিতে আসা যাওয়া করতেছেন। তার মানে হচ্ছে ওই জিনিসটা তারা দিল্লি থেকে কন্ট্রোল করতো। এখন যেটা দেখা যাচ্ছে, আমি দেখতেছি যে এই দিল্লি থেকে যারা করতো তাদের মধ্যে ডেফিনেটলি বাংলাদেশের একজন লবিস্ট নিয়োগ থাকতো। সেই লবিস গুলো এখনো রয়ে গেছে এবং তারা বাংলাদেশেই থাকে। তাদের ব্যবসাটাই হচ্ছে ইলেকশন ব্যবসা। ইলেকশন আসলেই তাদেরকে দেখা যায়। যেমন ধরেন আমরা কয়েকদিন আগে এর একটা নমুনা দেখতে পেলাম। এনায়েত করিম নামে এক ভদ্রলোককে সিআইএর এজেন্ট হিসেবে তাকে সচিবালয় পাড়ায় ধরা হয়েছে। আমার কথা হলো যে সিআইএর এজেন্ট সেজে যদি কেউ যায়, সে বোকার মতো এরকম সচিবালয়ের সামনে হাঁটাহাঁটি করবে না, তাকে ধরাও যাবে না। দিস ইজ অল আর লাইক এন স্টোরি মেকিং। এটা আমাদের দেশের ইলেকশন আসলে এই ধরনের স্টোরি গুলো দেখা যায় এবং এই স্টোরিতে আমরা কিছু মানুষকে ভোটের বিভিন্ন রকম মেকানিজমে তাদেরকে প্রলুব্ধ করি বা এটা করি। বাট আমি আপনাকে আজকে যে বিশ্লেষণটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মানে বেসিক্যালি ক্যালকুলেশন। এটা আমি এটা বলবো, নাম করবো যে আমরা যেমন ধরেন ব্যবসায় করতে গেলে একটা ফিজিবিলিটি স্টাডি করি, একটা ফাইন্যান্সিয়াল অ্যানালিটিক্স করি। তা আমি এই ধরেন 26 ইলেকশনটা নিয়ে আজকে একটা অ্যানালিটিক্স বলে দিই কি হইতে পারে। বিএনপিতে যারা এই ব্যবসা করতেছেন তারা এবারে লস করবে, শব্দটা একদম পরিষ্কার বলে দিলাম। এবং আসলে লাভের খাতাটা কার কাছে যাবে, আমরা ক্যালকুলেশনটা শেষ পর্যন্ত যাই তাহলে বুঝতে পারবো যে আসলে লাভের খাতাটা কিভাবে কার খাতায় চলে যাবে। এবং এখানে ব্যবসায়িক ভাবে যে খুব কম টাকা পুঁজি লোড়ে খুব ভালো ব্যবসা করে যাবে, তার নাম হচ্ছে জামাত। ঠিক আছে, তো কিভাবে এটা হচ্ছে দেখেন। এই রিসেন্টলি একটা সার্ভে বের হয়েছে, ডেইলি স্টারের একটা সার্ভেতে দেখা যায় যে তারা বলতেছেন যে বিএনপি হচ্ছে 35-42% তারা ভোটের দিকে এগিয়ে আছেন এবং জামাত আছেন হচ্ছে 25-32% এবং অনির্ধারিত আছেন 66%। এবং সেখানে তারা যে আমি এই মেকানিজমটা পুরো ডিটেলসে গেলাম যে তারা আসলে কতজনকে সার্ভে করেছেন, কোথায় সার্ভে করেছেন। আমি যদি আপনাকে একটা সার্ভে বলি যে ঠিক আছে আপনি আইটির উপর একটা সার্ভে করবেন, কিন্তু সার্ভেটা করবেন হচ্ছে কারণ বাজারের সামনে। কারণ বাজারে যে এবং সেটা করবেন হচ্ছে ভোরবেলা 4টা থেকে সকাল 8টা পর্যন্ত। তো ভোরবেলা 4টা থেকে সকাল 8টা পর্যন্ত কাঁচা বাজারে কাঁচা বাজার নামে, ওখানে আইটির কোনো লোক পাওয়া যায় না। তার মানে আপনি যে সার্ভেটা করবেন এটা সার্ভেটা আসলে আপনার জন্য না, আইটির জন্য না। তা আমাদের এই যারা ডেইলি স্টার থেকে শুরু করে যারা এই সার্ভে গুলো করেন, এরা হচ্ছে ওই যে দিল্লির সিন্ডিকেটে যারা ব্যবসায়ী বললাম যে বাংলাদেশের লবিস থাকে, যাদের এটা ব্যবসা। কারণ ভোট আসলে তারা ব্যবসা করবে এবং এই ব্যবসার জন্য তাদের একটা মার্কেটিং করতে হয়। তো তারা হচ্ছে মার্কেটিং এর একটা পার্ট হচ্ছে এই যে এরকম একটা জরিপ হয়, জরিপে দেখানো যায় যে বিএনপি আগায় আছে এবং এইটাতে বিএনপির যারা ব্যবসায় যারা লাভবান হবেন মানে তারাও জড়িত থাকেন। তাদেরও কেউ কেউ এর মধ্যে থাকেন যে ঠিক আছে যত বেশি দামে গরু বিক্রি হবে, মানে মানে ধরেন আসন বিক্রি হবে, তত তো বেশি লাভ। তো তত বেশি লাভ হলে তত বেশি তাদের ইয়ে। তো এইখানে একটা ঠেলাঠেলি চলতেছে মার্কেটিং এ। তো এই মার্কেটিং এ ঠেলাঠেলিতে যে কোথায় পড়লো, ওই যে আমি এখানে যে জিনিসটা দেখতে যাচ্ছি সেটা একটু ভিন্ন। সেটা হচ্ছে তারা জরিপ ঠিকই করছে, মিথ্যা বলছে, কিন্তু আবার মানে ভয়ও তো পায়। মানে পাবলিক, আমার মতো পাবলিক তো তাদেরকে ধরবে। ওই যে 66% বলছে যে অনির্ধারিত, এটা কারা? এই জায়গায় আসলে খেলাটা বদলায় যায়। এটা হচ্ছে বেসিক্যালি আমি আপনাকে একটা ভোটারের তালিকা বলি যে ভোটারের যদি তালিকা বলি, এখানে একটা মানে তালিকা আছে হচ্ছে যে
আমাদের আসলে ইয়াং ভোটারটা আসলে কত দেখেন, বাংলাদেশের এই মুহূর্তে যদি ভোটার তালিকা দেখেন, তাহলে ভোটার হচ্ছে 12,76,00,000 ভোটার, এবং এই ভোটারের মধ্যে 6,47,00,000 হচ্ছে পুরুষ এবং 6,28,00,000 মহিলা। তার মধ্যে একটা শব্দ আছে, সেটা হচ্ছে নতুন ভোটার হচ্ছে 6.2 মিলিয়ন। এই যে নতুন ভোটার মানে যারা কোনোদিন ভোট দেয় নাই, তারা বিএনপিও না, তারা আওয়ামী লীগও না। এখন আসেন, তার মানে তাদের এই নতুন ভোটারের সংখ্যা হচ্ছে 18 থেকে 30 বছরের মধ্যে, এবং এর পরের যে ভোটারের লিস্ট আছে তাদের সংখ্যা হচ্ছে 31 থেকে 45-এর মধ্যে, আর তারপরে ভোটার হচ্ছে 46 থেকে 60 এবং তারপরে 60 ঊর্ধ্ব। এই ভোটারের মধ্যে যে এই যে 3টা বা 4টা ধরনের ভোটারের মধ্যে দেখা যায় যে বিগত ভোটের মধ্যে যদি টার্নওভার আমরা হিসাব করি, তাহলে যুবক যারা টার্নওভার করে 25%, যারা ধরেন এর পরের স্লটে তারা 60%, আর এর পরেরটা হচ্ছে মানে 85% এর উপর ভোটার লিস্ট। তার মানে হচ্ছে যুবকরা অত টার্নওভার করে না, তার মানে তারা ভোট দিতে যায় না। আমাদের তার দেশের ভোটের উপরে তাদের অনীহা আছে, কিন্তু এইবারের ভোটে কিন্তু তা নাও ঘটতে পারে। মানে এইবারে ভোটের যে 66% যদি আপনি অ্যাকচুয়ালি ক্যালকুলেশন করেন, দ্যাট ইজ গোয়িং টু বি এ লিটল বিট অফ ডিফারেন্ট। কেন? কারণ হচ্ছে এনসিপি বলে একটা দল গঠন হয়েছে, এবং এই এনসিপিটা যে পরিমাণ মানে মাঠে তারা করছে, আর তার সাথে সাথে সবচেয়ে বড় একটা ইয়াং গ্রুপ বের হয়েছে, সেটা হচ্ছে জামাত ইসলামের শিবির। এবং তাদের যদি আমি স্পেসিফিক্যালি সাকসেস স্টোরি বলি, তার সাকসেস স্টোরি আপনারা অলরেডি দেখেছেন। সেই সাকসেস স্টোরি কোথায় আছে? ঢাকার ডাকসু নির্বাচনে আছে, রাকসু নির্বাচনের সঙ্গে চাকসু নির্বাচনে আছে। তার মানে বোঝা যাচ্ছে যে তারা ভেরি কনফিডেন্ট যে এই ইয়াং গ্রুপটা তাদের আগায় আসবে। কিন্তু ইস্যুটা তাহলে কি দাঁড়ালো? বিএনপির যে মানে বেচা কেনা চলতেছে, আবার বলি, সেই ব্যবসায়িক বেচা কেনা যারা আগেও করতো এখনো তারা করতেছে, মানে এইটা একটা ব্যবসায়িক গ্রুপ আছে, এদের কিন্তু আসলে কোনো দল নাই। এরা হচ্ছে ব্যবসা করতে আসে, এরা হচ্ছে বুনিয়াদি। এবং এই সিন্ডিকেটটাকে ধরেন এই টাইম টু টাইম আওয়ামী লীগের এরা ব্যবহার করছে। কেন? কারণ এদেরকে ব্যবহার করে কন্ট্রোল রাখতে পেরেছে, তারা তাদেরও ব্যবসা ওখান থেকে অর্জন করতে পারছে। তার মধ্যে সবচেয়ে বড় যদি উদাহরণ বলি, বিগত সরকারের সময় আওয়ামী লীগের সময় সবচেয়ে সালমান এফ রহমান হচ্ছে তার একটা নমুনা, যে সালমান রহমান এমন হাজার হাজার কোটি টাকা চুরি করতেছেন, উনি শেয়ার মার্কেটকে ধস নামায় দিচ্ছেন, তারপরেও আওয়ামী লীগ তাকে পিছন ছাড়তে পারে নাই, বরঞ্চ তাকেই দলের একজন প্রধান ব্যক্তি হিসেবে তারা পরিকল্পনা করেছেন। কিন্তু এই সালমান এফ রহমান কিন্তু ডুবাই দিয়ে গেছে ব্যবসায়িক ভাবে, একদম আওয়ামী লীগটাকে মাঠে মারা গেছে। এখন বিএনপির ক্ষেত্রে কি আসলে তাই হতে যাচ্ছে কিনা? আমি বলবো অবশ্যই তাই হতে যাচ্ছে। বিএনপিতে যারা এখন ব্যবসা বাণিজ্য করতেছেন, তারা যে স্ট্যাটিস্টিক্সটা নিয়ে করতেছেন, সেই স্ট্যাটিস্টিক্সটা সম্পূর্ণ ভুল। কেন ভুল? কারণ হচ্ছে ওই যে বললাম যে একটা যে যুবক শ্রেণী এইবারে নতুন ভোটার। আচ্ছা, এই যুবক শ্রেণী নিয়ে যদি কথা বলেন, এইখানে এনসিপি আছে, তারপরে শিবিরের একটা আমরা দেখতে পেয়েছি, শিবির ভালো চমক দেখিয়েছে, কিন্তু আবার এখানে বিএনপিরও তো তরুণ ভোটার মানে তরুণ নেতৃত্ব আছে, কিন্তু আবার আমরা দেখলাম যে নতুন করে নেতৃত্ব যুক্ত করলো স্নিগ্ধকে, মুগ্ধর ভাই স্নিগ্ধকে। তো এই তো মানে আমি আপনার কথাটা বুঝতে পেরেছি, এবং এটা 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 স্নিগ্ধতে করছে, শুধু স্নিগ্ধ না, ধরেন সে বিএনপিতে ইয়াং অনেক নেতৃত্ব এই মুহূর্তে আছে এবং ভোটারও আছে, দ্যাট ইজ কারেক্ট। বাট আমি তাদেরকে যদি আমি ক্যালকুলেশন করি, তারা যখনই ভোট দিতে যাবে, তারা ভোট দিবে তাকেই যার কাছ থেকে সে কোনো ধরনের তাদের যে সকল সুযোগ সুবিধা আছে সেগুলো এনশিওর করতে পারবে। তারা খুব ভালো করে এখন বুঝে গেছে যে তারা যে সকল মানে এখন লিডার মানে বিক্রি হওয়া লিডার আসতেছে, তারা ঠিক ইলেকশনটা হওয়ার পরে তাদেরকে মানে তাদের সাথে দেখাও করবে না, তাদের সাথে কথা বলার মতো তাদের সময় নেই। তার মানে হচ্ছে তারা নিজেরাও নেতৃত্ব এখন নিতে চায়। তারা যদি নিজেরা নেতৃত্ব নিতে চায়, তারা ক্যালকুলেশন করবে ভিন্নভাবে। তারা ক্যালকুলেশন করবে হচ্ছে ওই এনসিপির সাথে, অথবা লোকাল যে সকল লিডারশিপ আছে তাদের সাথে তারা চলে যাবে। এবং লোকাল লিডারশিপের সবচেয়ে বেশি কে আগায় আছে? সবচেয়ে বেশি এই মুহূর্তে আগায় আছে হচ্ছে জামাত ইসলামী। তার মানে আবার সেই আপনি ক্যালকুলেশনটা দেখেন, এখানে কিন্তু সেই মানে বেস্ট বেনিফিশিয়ারি হচ্ছে জামাত ইসলামী। তার মানে হচ্ছে জামাত এখন সবচেয়ে বেশি আগায় যাচ্ছে বিএনপির ভুলের কারণে, বিএনপির ব্যবসায়িক মডেলের কারণে। বিএনপি যেহেতু এই ব্যবসাটা না করে, তারা যদি ধৈর্য ধারণ করত, তারা যদি এটাকে না করে তারা রাজনৈতিক প্রেক্ষাপট থেকে বেশি ক্যালকুলেশন করতো এবং একটা সিস্টেমে তারা ছেকে
লোকাল নেতাদেরকেই তারা নমিনেশন দিতে পারতো, তাহলে বিএনপি আগামী 50 বছরের জন্য একটা সুন্দর সংগঠিত স্ট্রং দল হয়ে যেতে পারতো। কিন্তু বিএনপি সেই রিস্কটা নিতে পারতেছে না। কেন রিস্ক নিতে পারতেছে না? কারণ হচ্ছে ওই যে লবিস্ট পার্টি যারা আছে তারা তাদেরকে এমন এমন স্ট্যাটিস্টিক্স দেখাচ্ছেন। আর বিশেষ করে বিএনপির সবচেয়ে বড় দুর্বলতা হচ্ছে বিএনপির সকল বিষয়ে নীতি নির্ধারণ হচ্ছেন বাংলাদেশে বসে না, এটা হচ্ছে ইউকে তে বসে। তাই ইউকে তে তো ফিজিক্যালি কেউ দেখতে পাচ্ছে না, তো সে তো স্ট্যাটিস্টিক্যাল ডাটা বা প্রেজেন্টেশনের উপরে সে সিদ্ধান্ত দিতে হচ্ছে। তো যখন স্ট্যাটিস্টিক্স গুলো দিচ্ছে তাদেরকে রং স্ট্যাটিস্টিক্স গুলো দিচ্ছে, এবং এই স্ট্যাটিস্টিক্স এর মধ্যে সবচেয়ে মারপ্যাচের খেলাটা কোথায় চলে আসতেছে? মারপ্যাচের খেলাটা হচ্ছে এখন যে ঘটনাগুলো ঘটতেছে সেই সমসাময়িক ঘটনাগুলো যদি আপনি আরেকটু খেয়াল করেন, সেটা হচ্ছে গত 2 দিন আগে এই নির্বাচন কমিশন তাদের একটা মানে ল পাশ করেছেন। সেই লটা আসলে কি কি পাশ করেছেন এটা যদি আমরা খুব স্পেসিফিকলি দেখি, দেখবেন যে এখানে এক ধরনের মানে খুব মজার কিছু জিনিস এখানে চলে আসছে। যেমন ধরেন সেখানে বেশ কিছু রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে, যে রেস্ট্রিকশনস গুলো আমরা যদি খুব ভালো করে অ্যানালাইজ করি তাহলে ব্যবসায়িকভাবে যারা এই যে ইনভেস্টমেন্ট করতেছেন তারা পুরোপুরি ধরা। কারণ যে সকল রেস্ট্রিকশন নিয়ে আসা হয়েছে সেই রেস্ট্রিকশনে নতুন যে প্রার্থী আছেন তার পরিচিতি হওয়ার খুব সম্ভাবনা কমে গেছে। যেমন ধরেন সে দলীয়ভাবে সে কোনো ব্যানার তৈরি করতে পারবে না, দলীয় ব্যানারের সে কোনো ছবি পোস্ট করতে পারবে না, কতগুলো পোস্টার টাঙানো হবে, কত প্রতীক ব্যবহার করতে পারবেন সেটার উপর একটা রেস্ট্রিকশন আছে। এআই ব্যবহার করতে পারবেন না, কোনো ধরনের কোনো তারা যে সকল রেস্ট্রিকশন গুলো, হ্যাঁ, ড্রোন ব্যবহার করতে পারবেন না। এই সকল যে সকল রেস্ট্রিকশন গুলো দিয়েছেন, এই রেস্ট্রিকশনে একজন ওই টাইপের নেতা যে ধরেন মিথ্যা ক্যাম্পেইনও চালাবে সেও চালাইতে পারবে না, বা এন্টি ক্যাম্পেইন চালাইতে পারবে সেও চালাইতে পারবে না। এবং তার মধ্যে সবচেয়ে বড় যে জায়গাটা এখানে ট্রিক্স আসছে, সেই ট্রিক্সটা হচ্ছে আপনি বাইরের থেকে কোনো অর্থায়ন দেখাইতে পারবেন না, আপনি কোনো অর্থ যে যোগান দেখাবেন, যেমন ধরেন ইলেকশনে অনেক সময় দেখা যায় যে অনুদান গ্রহণ করা হয়, সেই অনুদানটা আপনি গ্রহণ করতে পারছেন না বিদেশ থেকে। তার মানে এখানে একটা বড় জিনিস। তার মধ্যে যেটা হয়েছে, বিদেশি ভোটার এবারে যোগ হচ্ছে। বিদেশি ভোটারকে আপনি ইনফ্লুয়েন্সও করতে পারতেছেন না। তাকে ইনফ্লুয়েন্স করতে হলে তাকে আপনাকে আপনার এলাকার আসলেই কাজ দেখা ইনফ্লুয়েন্স করতে। তার মানে হচ্ছে ইলেকশন কমিশন ইজ অলসো মুভিং টুয়ার্ডস দ্য নেক্সট ফেজ অফ এ রিয়েল ইলেকশন মেকানিজম। এবং সেইটার সাথে সাথে সবচেয়ে বড় এখানে ট্রিক্স পার্টটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে 19 তারিখে যদি রায় হয়, যদি রায় হয় তাহলে সরি 13 তারিখে একটা রায়ের আছে, আরেকটা আছে 19 তারিখে। এখানে একটা কথা, যে 13 তারিখে রায় হবে নাকি রায় দেওয়ার ডেট হবে? রায় দেওয়ার ডেট হতে পারে, রায়ও হতে পারে, এইটা মানে নির্ধারণ করবেন হচ্ছে বিচারক। এখন বিচারকের কাছে যদি এনাফ ডাটা এবং এনাফ মানে তার তথ্যবহুল থাকে, সে হয়তো রায় দিতে পারেন। এখানে আমি বললাম যে